ঘুমিয়েছিলাম, হঠাৎ মারিয়াটাকে ঘুম ভাঙলো। মারিয়া মারিয়া আমুর কোলে শুয়ে শুয়ে আঙ্গুর খাচ্ছে। আম্মু, মারিয়া বলল তুমি নাকি ডাকছো। হ্যাঁ, ডেকেছি। তুই না কিছুদিন হলো বলছিস যাব। তোর আব্বু তোর যাওয়ার জন্য আজ বাসের টিকিট কেটে রাখছে। বাস সকাল 10টায় ছাড়বে। টিকিট কেটে রেখেছে? আচ্ছা, আমি রেডি হয়ে আসছি, তুমি খাবার বেড়ে দাও। হ্যালো গাইস, আগে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ শাওন ইসলাম, এবার ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্র। আমি প্রায় অনেকদিন হলো মামার বাড়ি যেতে চাইছি, কিন্তু বাপরার জন্য পারছি না। আমার বাবা একজন ব্যবসায়ী। আমরা একক পরিবার, ঢাকায় একটা দোতলা বাড়িতে থাকি। বাড়িটা আমার বাবার। তো কী যেন বলছিলাম, হ্যাঁ মনে পড়েছে। আমার আব্বু বলে আমি নাকি মামার বাড়িতে গেলে সেখানকার মেয়েদের সাথে টাঙ্কি মারি। আচ্ছা, এই টাঙ্কি জিনিসটা আবার কি? তাই আব্বু বলেছে এখন যেতে দেবে না, কিছুদিন পরেই সবাই একসাথে যাব। আরে আব্বু তো আর বোঝে না আমি শুধু একটা মেয়েকে পছন্দ করি, আর তাকে দেখার জন্যই মামার বাড়িতে যেতে যাচ্ছি। তাকে কতদিন হলো দেখি না। অনেক হলো, এবার চলেন গল্পে ফিরি। আমি তাড়াতাড়ি রেডি হয়ে এসে নাস্তা করলাম। আমার যেন সময় আর কাটছে না তাকে ছাড়া। তাই দ্রুত সম্ভব খাবার খেয়ে ব্যাগটা নিয়ে চলে আসলাম বাস স্ট্যান্ডে। এই রে, আমি যখন তাড়াহুড়ো করে খাচ্ছিলাম, আমও তখন কেমন করে যেন তাকিয়েছিল। মনে হচ্ছে আমার মনে কিছুটা সন্দেহ জেগেছে। তাতে আমার কি? কিছুক্ষণ পর বাস আসতেই দ্রুত উঠে আমার সিট খুঁজে নিয়ে বসে পড়লাম। এখন চিন্তা যানজটের। এদেশের ট্রাফিক জ্যাম আমাকে আমার ভালোবাসার কাছে পৌঁছাতে 100% বাধা দিবে, কিন্তু আমার যে আর সহ্য হচ্ছে না। তাকে কখন যে কি সুন্দর সুগ্রান ছড়িয়ে আছে রুমটায়। সেই গ্রান নিতে নিতে এক পর্যায়ে ঘুমিয়ে গেলাম। এদিকে নিঃশ্বাসটা নাড়াতে পাশে ফিরল। তারপর নিজের রুমে এসে দেখলো শাওন তার খাটে আরাম করে ঘুমাচ্ছে। নিঃশ্বাস কিছুক্ষণ ছোট। আম্মু বলতো আমি নাকি ছোটবেলায় অনেক পাজি ছিলাম, সবসময় মারামারি করতাম। কিন্তু অবাক হওয়ার একটা কারণ হচ্ছে, ছোট থেকে এখনো পর্যন্ত নিশাতের গায়ে নাকি একটা ফুলের টোকাও দিইনি যাতে সে ব্যথা পায়। আর নিশা তো সে ছোট থেকেই আমার অভিভাবকের মতো দেখাশোনা করে। আমি বুঝি না ছোট থেকেই আমাদের একে অপরের প্রতি এতটা কেয়ার কেন। আমি কথাগুলো ভাবছি আর নিশাতকে মন ভরে দেখছি। ওই সে মেয়ে যার জন্য আমার এখানে আসা। আর আমার মোবাইলে অমূল্য সম্পদটা হচ্ছে নিশাতের কিছু পিক। নিশাত একজন পর্দাশীল মেয়ে, তাই তার পিকগুলো অমূল্য। প্রায় অনেকটা সময় পেরিয়ে গেছে, কিন্তু তার ঘুমটা ভাঙছে না।
হঠাৎ নিশাত তার চোখ হাত দিয়ে ঢলতে ঢলতে উঠে বসলো। আমার সেদিকে খেয়ালই নেই, আমি তো তাকে দেখার জন্য ধ্যানে বসেছি। ভাইয়া এভাবে তাকিয়ে কি দেখছো? দিলে তো হাতটা টুকরো করে। সরি শাওন। আবার ভাইয়া বলে খুব খারাপ হবে। সরি, এবার চলো। তুমি আসার পর থেকে এখনো কিছু খাওনি। তুমি খেয়েছো? তোমার এই অভ্যাসটা একটু চেঞ্জ করো তো। কখনো না। আচ্ছা নিশাত, একটা কথা বলবা? হ্যাঁ বলো। তুমি সেই ছোট থেকেই এমন কেন? আমরা যখন 3 থেকে 4 বছর বয়সে ছিলাম, ঠিক তখনও তুমি আমি না খেলে খেতে না, কিন্তু এটা কি করে সম্ভব? তুমি যে ছোটবেলায় এত মারামারি করতা, কিন্তু কখনো আমাকে একটা ফুলের টোকাও দেওনি, এটা কিভাবে করেছো? জানি না এমন কেন করেছি। আমিও জানি না কেন তুমি না খেলে খেতে পারি না। নিশাত, আমার না খুব ক্ষুধা লেগেছে। আমারও। তোমার আসার কথা শুনে দুপুরের খাবার খেতে পারিনি। চলো তাহলে খেয়ে নিই। তারপর দুজনে একসাথে খাবার টেবিলে বসলাম। মামি আমাকে খাবার দিতে যাবে, কিন্তু নিশাত তাকে আটকে দিল। এরপর নিজ হাতে আমার প্লেটে খাবার বেড়ে দিচ্ছে। মামি জানেন নিশাত প্রত্যেকবার এটাই করে, তাই তিনি কিছু মনে করেননি। খাবার শেষে নিশাতের রুম থেকে ব্যাগটা নিয়ে আমার রুমে এসে বিছানায় গা হিলিয়ে দিলাম। নিশাতের আমার প্রতি কেয়ার দিন দিন বেড়েই যাচ্ছে, যা আমার খুব ভালো লাগে। আমি একটা বিষয় ভেবে খুবই অবাক হই। এখন বুঝি আমরা একে অপরকে পছন্দ করি, কিন্তু যখন ছোট ছিলাম তখন তো আর এইসব জানা ছিল না। তাহলে আমাদের দুজনের প্রতি এত টান কী করেছিল? আমরা কি তাহলে জন্মের পর থেকেই একে অপরকে ভালোবাসি নাকি? যদিও নিশাদকে বলিনি আমি তাকে খুব খুব ভালোবাসি। এই ফিলিংসটা আমি কিছুদিন আগে অনুভব করেছি, তাই তো তার ভালোবাসার টানে চলে এলাম মামার বাড়ি। অবশ্য শ্বশুরবাড়ি বলা যায়। পরের দিন সকালে মামার সাথে বাজারে আসলাম। আমি এখানে আসলেই প্রতিদিন মামার সাথে বাজারে আসি। মামা বাজার শেষে শাকসবজি আর আমার পছন্দের একটা বড় পাঙ্গাস নিল। তারপর নিশাত আর আমার পছন্দের তেলে ভাজা গরম গরম সিঙ্গারা নিলাম। এগুলো নিশাতের খুব প্রিয়, কিন্তু আমার জন্য খেতে পারে না। আমি একবার তাকে বলেছিলাম, তুমি প্রতিদিন এভাবে তেলে ভাজা খেলে মোটো হয়ে যাবা, তখন তোমার বর তোমাকে মুটকি বলে খেপাবে। আমার এই কথায় নিশাত তেলে ভাজা খাওয়া একদম অফ করে দিয়েছে। সে ভেবেছে আমার মোটকি মেয়ে পছন্দ নয়, তাই এসব আর খায় না। আমরা বাজার করা শেষ হলে মা বাগনে বাজার এক দোকান থেকে কাঁচামরিচের সাথে গরম গরম মালপোয়া খেলাম। মালপোয়া মামার ফেভারিট, অবশ্য আমারও বেশ ভালোই লাগে। বাজার থেকে এসে মামির হাতে ব্যাগ দিয়ে চলে আসলাম নিশাতের সামনে। নানা নানি নাকি বড় খালার বাসায় গেছে কিছুদিন আগে, তাই বাড়িতে শুধু মামা মামি, নিশাত আর আমি আছি। আমি মুচকে এসে বললাম, আজ পাগলিটা সিঙ্গারা পেয়ে খুব খুশি হবে। দরজা ঠেলে নিশাতের রুমে ঢুকিয়ে দেখি নিশাত আনমনা হয়ে বিছানায় শুয়ে আছে। আমার উপস্থিতি টের পেয়েই শোয়া থেকে উঠে বসলো। এত আনমনা হয়ে কার কথা ভাবছো? কই, আমি আবার কার কথা ভাববো? হ্যাঁ ঠিক বলছো, তোমার ভাবনার মধ্যে কেউ আছে নাকি? আমি পেছন থেকে সিঙ্গারা প্যাকেটটা সামনে নিয়ে বললাম, সারপ্রাইজ। নিশাত আমার কথায় তাকিয়ে দেখে সিঙ্গারা, সাথে সাথে সো মেরে প্যাকেটটা নিয়ে নেয়। তারপর সেই কথাটা মনে পড়তেই আবার প্যাকেটটা ফিরিয়ে দিল। কি হলো, খাবে না? তোমার জন্য বাজার থেকে গরম তেলে ভাজা সিঙ্গারাগুলো নিয়ে আসি। না খাবো না, এগুলো খেলে তো আমি মোটা হয়ে যাব। ওহো, তাহলে আমার বলা সেই কথাটার জন্য খাচ্ছ না? আরে বোকা নিশাত, তুমি তো প্রতিদিনই মামাকে দিয়ে সিঙ্গারা এনে খেতে। প্রতিদিন এইসব খেলে তোমার শরীর খারাপ হবে, তাই বলেছি এসব খেলে তুমি মোটা হয়ে যাবা। তুমি এখন খেতে পারো। এবার নিশাত আমার হাত থেকে সিঙ্গারা প্যাকেটটি নিয়ে নিল। তারপর আমি ওকে উদ্দেশ্য করে বললাম, মাঝে মাঝে এইগুলো খেলে আমি কিন্তু বউকে মোটকি বলবো না। এবার নিশাত কথাটা শুনে লজ্জায় প্যাকেটটার দিকে তাকিয়ে রইল। এদিকে আমি তার লজ্জা মাখা মুখটা দেখে কনফার্ম হলাম সে মনে মনে আমাকে নিজের বর ভাবে। আমি এবার নিশাতকে বললাম, সিঙ্গারাগুলো কি একাই খাবা, না এই বাচ্চাটার কপালে কিছু জুটবে? আমার কথায় নিশাত একটি সিঙ্গারা আমার দিকে এগিয়ে দিল। আমি তার হাতে থাকা অবস্থায় সিঙ্গারা অর্ধেকটা মুখে পুরে নিলাম, যা দেখে নিশাতের মুখে একটা মুচকি হাসির ঝলক দেখা দিল। আমি মুচকি হেসে নিজের রুমে চলে এলাম। আসার সময় দরজার আড়াল থেকে লক্ষ্য করলাম আমার আধা খাওয়া সিঙ্গারাটা তার মুখের কাছে এনে মুচকি হেসে খেয়ে নিল। আর একসাথে আমার যত চিন্তা ছিল তার কবর দিয়ে দিলাম। কারণটা হতো আপনারা বুঝেই গেছেন। সকাল 10টার সময় নানানি সহ বড় খালা সবাই আসলো। তাদের সাথে কৌশল বিনিময় করে খালাতোর বাড়িতে নিয়ে বাড়ির পেছনের দিকে আম গাছটার নিচে মাচা পাতা আছে, সেখানে গিয়ে বসলাম। আমার নানা বাড়ির চারপাশে টিনের বেড়া, বাড়িটা বেশ বড়। আমরা বসে বসে গল্প করছি। এমন সময় নিশাত আমার পাশে এসে বসলো। আমি বসে বসে পেয়ারা খাচ্ছি। অর্ধেক খেয়ে ছানিকে বললাম, আমার বড় খালার 2 ছেলে, বড় সাব্বির আর ছোট সানি। সানি, পেয়ারা খাবি? খাবো। তারপর ওকে দিতে যাব, তার আগে নিশাত কেড়ে নিল। নিশাত, এটা কি হচ্ছে? কই কিছু না তো। সানি,
তুই তোর ভাইয়ার এটো পেয়ারা খাবি নাকি পুরোটা খাবি? পুরোটা খাবো। এই বলে নিশাত আমার খাওয়া পেয়ারাটা খেতে শুরু করলো। আমি মুগ্ধ নয়নে তাকে দেখে চলেছি। আমার এটা খাওয়ার জন্য ভালোই বুদ্ধি খাটিয়েছি দেখছি। নিশাত পেয়ারাটা খেয়ে আমার দিকে আর চোখে তাকিয়ে লক্ষ্য করলো আমি তাকে দেখছি। আমার বিষয়টা নজরে আসতেই চোখ দুটো নামিয়ে নিই। অনেকক্ষণ খালাতো মামাতো ভাই বোনের সাথে গল্প করে রুমে চলে আসলাম। আরে সে আমার মামাতো বোন হতে যাবে কেন, সে তো আমার ফিউচার বউ হবে। রুমে এসে দেখি রুমটা খুব সুন্দরভাবে গোছানো। জানি এই কাজটা নিশাতের। বিকেলে নিশাত বলল তার সাথে ঘুরতে যেতে হবে। আমি মনে মনে এটাই চেয়েছিলাম। আমরা দুজন পাশাপাশি হেঁটে চলেছি। এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে আমার মনে। নিশাতকে নিয়ে অনেকক্ষণ ঘুরে বেড়ালাম। সন্ধ্যার দিকে বাসায় ফিরে সবার সাথে আড্ডায় মেতে উঠলাম। কিন্তু এদের মতিগতি কেমন যেন সন্দেহজনক। আর সবাই মিলে আমাদের পেছনে লেগেছে। আমাদের বলতে বুঝতে চাচ্ছি আমি আর নিশাত। সবার সাথে পেরে উঠতে না পেরে চলে আসলাম রুমে। আমার দেখা দেখি নিশাত তার রুমে চলে গেল। পরের দিন সকালে মামি বলল, নিশাতের কলেজে নাকি একটা জরুরি কাজ আছে, তুমি নিশাতের সাথে যাও। তুমি না ওদের কলেজে দেখতে চাইছিলা? জি মামি, আমি যাবো নিশাতের সাথে। নিশাত আমার যাওয়ার কথা শুনে মুচকি এসে তার রুমে রেডি হতে চলে গেল। 10 মিনিট পর একটা কালো বোরকা, হাতে মোজা এবং মাথায় হিজাব পরে আমার কাছে আসলো। আমরা বাড়ি থেকে বের হচ্ছি, এমন সময় মামার সাথে দেখা। শাওন, তোরা কোথায় যাচ্ছিস? মামা, আমি নিশাতের কলেজে যাচ্ছি। এই নে চাবি, রাস্তায় আমার বাইক রাখা আছে, সেটা নিয়ে যা। আচ্ছা মামা, অনেকদিন হলো বাইক চালাইনি। সাবধানে যাস। আর শোন, হ্যাঁ মামা, বলো। এই নে বাইকে 3 লিটার পেট্রোল ভরে নিস। এই বলে আমার হাতে একটা
আমিও ভদ্রবরের মতো খেয়ে নিলাম। তারপর নিশাত নিজেই খাচ্ছে, আমাকে আর একবারও দিল না। নিশাতের বানানো সেমাই, মায়ের পরে তার রান্না করা সেমাই আমার ফেভারিট, কিন্তু আজ মনে হয় আমার ভাগ্যবিধাতা এক চামচই লিখে রেখেছেন, তাই এতেই সন্তুষ্ট থাকি। নিশাত পুরো বাটিটা শেষ করে আমার দিকে তাকালো, তারপর টেবিলে রাখা আরেকটা বাটি এনে আমার হাতে দিল। কি ভাবছো? তোমার জন্যই বানিয়েছি। আমি জানি আমার বানানোর সেমাই তুমি খুব পছন্দ করো, যার জন্য বানালাম। তাকে রেখে আমি কি আর একা একাই সবটা খেতে পারি বলো? এগুলো তোমার জন্য। বুঝলাম, কিন্তু তুমি এগুলো আমার কাছে দিচ্ছ কেন? তুমি খাবে তাই দিচ্ছি। হ্যাঁ আমি খাবো, যদি তুমি খাইয়ে দাও তাহলে। তুমি নিজে খেও না, আমার খুব ঘুম পাচ্ছে। নিশাতের হাতে শ্যামের বাটিটা দিয়ে বললাম, তাহলে রেখে দাও, সকালে খাইয়ে দিও। এই বলে চলে আসে যাব, আবার আমার হাত টেনে ধরে খাটে বসিয়ে দিল। তোমার তো খুব ঘুম পাচ্ছে, তাহলে আমাকে ছেড়ে দিলে না কেন? কারণ তুমি এখন এগুলো না খেয়ে কোথাও যেতে পারবে না। অনেক কষ্ট করে শুধু তোমাকে খাওয়াবো বলে বানিয়েছি। তারপর নিশাত আমাকে নিজ হাতে খাইয়ে দিল। এবার যাও, আমি ঘুমাবো। বলছিলাম একটা লিপ কিস পেলে খুশি হতাম। উফ, দাঁড়াও, দিচ্ছি তোমার কিস। না থাক, জীবনে অনেক গুনাহের কাজ করেছি, এতে আমার অবস্থা শোচনীয়। যাও গিয়ে ঘুমাও, অনেক রাত হয়েছে। তোমার না রাতে খুব ঘুম পায়? পাই তো, কিন্তু আজ কেমন যেন রোমান্টিক মুডে আছি, তাই আমার ঘুম ব্লুটুথের সাহায্যে আমার কাছে ট্রান্সফার হয়ে গেছে। তাতে কি, আমার খুব ঘুম পাচ্ছে। তুমি নিজের রুমে গিয়ে বসে থাকো। আচ্ছা যাচ্ছি তো, এইভাবে বলছো কেন? কিছুদিন আগে তো আমরা একসাথে থেকেছি। তখন ছোট ছিলাম তাই থেকেছি। এই, তুমি যাবা এখন এখান থেকে? এই বলে নিশাতের রুম থেকে বেরিয়ে আমার রুমের দিকে যেতে লাগলাম। আজ যেন নিশাতের প্রতি আমার ভালোবাসাগুলো বহুগুণে বেড়ে গেছে। সকাল থেকে নিশাতকে একবারও দেখছি না। পাগলিটা যে কোথায় গেল, ওরে না দেখলে আমার মনটা ছটফট করে মরতে চায়। অনেক কষ্টে বাঁচিয়ে রেখেছি, মরে গেলে নিশাতকে কি দিব? আরে কি বলছি, আমার এই মনটা তো অনেক আগে নিশাতকে দিয়ে দিয়েছি। এখন এটা তার আমানত, আমি তো আর মনটাকে মেরে তার আমানতের খেয়ানত করতে পারি না। কিন্তু তাকে না দেখলে এই মনটা যে আর বাঁচতেই চায় না। তখনই মনে পড়ে গেল আমার ফোনে তো তার বেশ কিছু ছবি আছে। মনটাকে বাঁচাতে হলে এখন এটাই কাজে লাগাতে হবে। এর মাঝেই মামা আমার পাশে চেয়ারে এসে বসলো। এখন তার সামনে তারই একমাত্র রাজকন্যার পিক দেখি কি করে। শাওন, তুই কি আজ সকাল থেকে কাউকে খুব মিস করছিস? আমি মামার কথা শুনে থতমত খেয়ে গেলাম। কি বলছো মামা? আমি আবার সকাল থেকে কাকে মিস করব? কেন তুই নিশাতকে সকাল থেকে দেখতে না পেয়ে মিস করছিলিস না তাকে? হ্যাঁ, তা একটু করছি। আমরা সকলেই তো জানি, সেই তোদের যখন 2 বছর বয়স তখন থেকে তোরা একজন আরেকজনকে কতটা ভালোবাসিস। আমি এবার একটু অপ্রস্তুত হয়ে বললাম, ভালোবাসি মানে? হ্যাঁ, কেন? তুই তো সাব্বির, সানি, মারিয়ার থেকে নিশাতকে বেশি আদর করছিস। ওকে কোনোদিন কষ্ট দেসনি। এইবার বুঝলাম মামা আমাদের ভাই বোনের ভালোবাসার কথা বলছে। হ্যাঁ মামা, এটা তো ঠিকই, কিন্তু নিশাত কোথায় গেছে? সে সকাল থেকে একবারও চোখে পড়লো না। এখন তো প্রায় 12টা বাজতে চললো। নিশাত তোর নানি মানে আমার আম্মুর সাথে তাবাসসুমদের বাড়িতে গেছে, ওদের নিয়ে বিকেলে আসবে। কি বলছো? ওরা মেজু খালার বাড়িতে গেছে? আমিও সেখানে যেতে চেয়েছিলাম। তাতে কি হয়েছে? আম্মু তোরে নিয়ে যেতে চাইছিল, আমি বারণ করেছি। কিন্তু কেন বারণ করেছো? আজ তোর আম্মু আব্বু মারিয়াও আসছে, আবির কিছুক্ষণের মধ্যে এসে যাবে। কিন্তু আব্বুর তো কাজ আছে, তাই এখন আসতে পারবে না। দুলাভাইয়ের সব কাজ শেষ, আজ সবাই আসছে, তাই তুই, আমি আর আবির 3 মামা ভাগ্নে একসাথে মাছ ধরতে যাব। আচ্ছা মামা, ভাইয়া কখন আসে? কথাটা বলতেই ভাই এসে দাঁড়ালো। শাওন, আমি এসে গেছি, তোরা বস, আমি চেঞ্জ করে আনছি। আজ 2 ভাই আর মামা মিলে মাছ ধরতে যাব। এদিকে আমি আর মামা মাছ ধরতে যা যা লাগবে সব গোছিয়ে নিলাম। তারপর দেখি নানাও এদিকে আসে। শাওন, আমি যাব তোদের সাথে। আব্বু, তোমার না শরীর খারাপ? তুমি বাড়িতে থাকো, আমরা যাচ্ছি তো। না, আমিও যাব। নানা যে পরিমাণে রাগী, তাই আর মামা কিছু বলো না। অথচ নানা আমাদের সাথে কোনো সময় রাগ করে না। নানার মাছ ধরার ক্ষেত্রে অনেক অভিজ্ঞতা আছে। নানা যখন ছোট ছিল তখন অনেক বড় বড় মাছ ধরতো, যেমন বাগাই, গজার মাছ। আর ছোট মাছ তো বড় বড় খাঁচা ভরে মারতো। তাই বলে আমার নানাকে কেউ জেলে ভাববেন না। নানার শখ ছিল মাছ ধরা, যা এখনও বিদ্যমান আছে। আবির ভাইয়া আসতেই 4 জন মাছ ধরতে চলে আসলাম তীরে। তারপর একটা জায়গা বাদ দিয়ে পানি ছিঁচে শুকিয়ে নিলাম।
এখন আমার কাছে হবে সবার ধরা মাছগুলো সংগ্রহ করে রাখা। আমি তো মাছ ধরতে পারি না, সেটা আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন। আজ আমরা চারজনে অনেকগুলো মাছ ধরে এনেছি। আমাদের সবারই ছোট মাছ অনেক পছন্দের, শুধুমাত্র সাব্বির ছাড়া। ওই শালায় কোনো কিছুই ভালো মতো খায় না, শুধু স্প্রিট, 7 আপ, কোকোলা এইসব খেয়ে খেয়ে একদম চিকনালি হয়ে গেছে। আমরা মাছ ধরে বিকেলে বাড়ি ফিরে দেখি নিশাদটাও চলে এসেছে। আমি নিশাদকে দেখে তার দিকে রাগে লুকে তাকালাম, এতে নিশাদ কিছুটা ভয় পেয়েছে। তারপর মাছের পাত্রটা ওর কাছে নিয়ে দিয়ে বললাম আমার জন্য চাদা মাছের ঝোল রাখতে। এবার বোঝো আমাকে রেখে যাওয়া। আমি জানি আমার বলার জন্য নিশাদ নিজে চাদা মাছগুলো কেটে ধুয়ে নিজ হাতে রান্না করে দিবে। আমি যদি কখনো কিছু খেতে চাই সে নিজ হাতে পানি আনে। আমার সারা শরীর কাদা লেগে আছে, তাই বাড়ির পেছনে টিউবওয়েলের দিকে এগোচ্ছি। এসে দেখি ভাইয়া আর নানা একসাথে গোসল করছে, আর মামা কাদা মাখা অবস্থায় সেখানে দাঁড়িয়ে আছে। আমিও গিয়ে মামার পাশে দাঁড়ালাম। মামা, তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? আব্বু আর আবির একসাথে গোসল করেছে, তাই আমিও আমার ভাগ্নের জন্য অপেক্ষা করছিলাম। তার মানে এই পুরোটা আবার আমাদের আলাদা করে দিছে? ওই, একদম আমাকে বুড়ো বলবি না। আরে তুমি বুড়ো কেন হবে? বুড়ো তো ভাইয়া, তাই তো ও তোমার দলে। হ্যাঁ তাই তো, আমাকে আর মামাকে দাঁড় করে রেখেছো, ভালোই করেছো। আমরা তো যুবক, তাই তোমাদের মতো বুড়োর সাথে গোসল না করাই ভালো। ও রেগে দাঁত দাঁত চেপে বলল, শাওন। আবির থাম, ওরা এখনো ছোট। মামা দেখেছো, নানাও বলেছিল ভাইয়া বুড়ো। খুব রেগে গিয়ে বলল, দাঁড়া দেখাচ্ছি পুরো। কথাটা বলেই আমার দিকে তীরে আসলো। আমার আর পায়কে এক করে নিশাদের পেছনে এসে লোকালাম। শাওন কি করছো? সরো, মাছ কাটছি তো। আগে ভাইয়া যাক, তারপরে সরে যাব। মামি, বড় খালা, মেজো খালা, নানি আর নিশাদ বসে বসে মাছ কাটছে। আমি দৌড়ে এসে নিশাদের পেছনে লুকিয়ে পড়েছি। তার মাঝে সারা শরীরে সাবান মেখে ভাইয়া এসে দাঁড়ালো, যাদেরকে আমি ছাড়া সবাই হা হয়ে গেছে। তারপর সবাই হাসতে লাগলো, আর ভাইয়া আমার লজ্জায় পড়ে গেল। আমাকে উদ্দেশ্য করে বলল পরে দেখে নেবে। এরপর ভাইয়া চলে যেতেই যে যার কাজে ব্যস্ত, শুধু নিশাদ ছাড়া। সে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমি তার এভাবে তাকিয়ে থাকা দেখে জিজ্ঞেস করলাম তার এইভাবে তাকিয়ে থাকার কারণটা কি। তুমি কাদামাখা শরীর এখানে কি করছো? আর ভাইয়া তোমার উপরে রেগে আছে কেন? সেটা পরে বলবো, আগে তো তুমি আমাকে চাদা মাছের ঝোল খাও। আমার কথা শুনে নিশাত রাগে চোখে তাকালো, তারপর মাছ কাটতে বিজি হয়ে গেল। আজ বুঝলাম না, আমাকে এইভাবে দেখে কেউ কিছু বলো না। অন্যদিন হলে আমাকে প্যারায় প্যারায় প্যারাময় করে ফেলতো। যাক, আমার জন্য ভালোই হয়েছে। তাড়াতাড়ি গিয়ে গোসল করি। তারপর নিশাতে রান্না করা চাদা মাছের ঝোল। জিভ পানি চলে আসছে। পানিটুকু সুরুত করে গিলে নিলাম। মুখে লালা নাকি হজমে সাহায্য করে, ওষুধ না খেয়েই ভালো হজম হবে। তাই আর ফেললাম না। মামার সাথে গোসল করে রুমে এসে শুয়ে শুয়ে নিশাতের জন্য অপেক্ষা করছি। তখনই মনে হলো আব্বুকে একটা কল দিই, তাই ফোনটা হাতে নিয়ে কল দিলাম আব্বুর নাম্বারে। আসসালামু আলাইকুম শাওন। ওয়ালাইকুম আসসালাম। আব্বু, তোমরা কোন পর্যন্ত আসছো? আমরা টাঙ্গাইলের কাছাকাছি আছি, আবির আসছে ওখানে। হ্যাঁ আব্বু, ভাইয়া তো দুপুরে আসে। তারপর আমি, ভাইয়া, মামার নানা মিলে মাছ ধরতে গিয়েছিলাম। আচ্ছা এখন রাখি, এসে কথা বলবো। আচ্ছা আব্বু, আল্লাহ হাফেজ। এই বলে কলটা কেটে দিলাম। কিছুক্ষণ পর নিশাত একটা বাটিতে করে খাবার নিয়ে আমার রুমে আসলো। তারপর দরজাটা লাগিয়ে বিছানায় বসে বাটিটা খাটের উপর রাখলো। বাটিতে চাদা মাছের ঝোল আর ভাত। উফ, ইচ্ছে করছে ওকে একটা কিস দেই, কিন্তু এই বিয়েটাই একমাত্র বাধা। কি ব্যাপার, দরজা বন্ধ করলে কেন? আমি কিন্তু নিশাতেই খেতাম। নিশাত আমার কথাটা শুনে দরজা খোলার জন্য উঠে দাঁড়াতেই তাকে একটানে আমার কোলে বসিয়ে দিয়ে বললাম, আরে যাচ্ছ কই? তোমার ইচ্ছে হয়েছে আমাকে নিজ হাতে খাওয়ানোর, তাহলে না খাই কই যাও? ছাড়ো এসব, কি হচ্ছে? আমি কি তোমার বউ নাকি যেভাবে কোলে নিচ্ছ? বউ হলে তো আরো অনেক কিছুই করতাম। কি কি করতা? অনেক কিছুই। আগে বিয়েটা হোক, তারপর সব একেবারে লাইভ দেখতে পারবা। নিশাত লজ্জায় আমার কোল থেকে উঠে গেলে আমি তাকে আটকে দিলাম। দেখলাম এবার তার লজ্জার পরিমাণ আরও বেড়ে গেল। ওদিকে চাদা মাছগুলো আমার পেটে যাবার জন্য লাফালাফি শুরু করে দিয়েছে। ও সরি, ওরা তো আর বেঁচেই নেই, তাহলে কিভাবে লাফাবে? বলছি তোমার লজ্জা পাওয়া হয়ে গেলে এবার আমাকে খাইয়ে দাও, খুব ক্ষুধা লেগেছে। অতঃপর নিশাত হাত ধুয়ে আমাকে খাইয়ে দিচ্ছে। আমি কিন্তু এতটা স্বার্থপর নই। বউ কষ্ট করে রান্না করে আনবে আর আমি একাই সব গিলবো? এই নাও, হা করো। আমি না খেলে তুমিও খাও না, এবার খেয়ে নাও।
এখন দুজন দুজনকে খাইয়ে দিচ্ছি। খাওয়া শেষ হতেই নিশাত খাবারের প্লেট নিয়ে চলে যেতে লাগলো। আমিও তার পিছু পিছু এসে তার রুমের সামনেটায় দাঁড়ালাম। কিছুক্ষণ পর নিশাত লজ্জামাখা মুখ নিয়ে রুমের দিকে দৌড়ে আসলো। কি হয়েছে? কে আবার এইভাবে তোমাকে লজ্জায় ফেললো? বরফুপি, তার কথায় আমি খুব অবাক হয়ে বললাম, আম্মু, কিন্তু কিছুক্ষণ আগেই তো আব্বু বললো তারা নাকি টাঙ্গাইলের কাছাকাছি আছে। ফুপানা বললেন তারা আরো 8 ঘন্টা আগে আসছে। তাহলে আব্বু আমাকে মিথ্যা বললো, কিন্তু এতে তোমার লজ্জা পাওয়ার কি সম্পর্ক? কারণ ওনারা আমাদের ওনারা আমাদের কি? বিয়ে নিয়ে কথা বলছে। কি বলছো তুমি? সত্যি বলছো? হুম। চলো তো দেখি সবাই কি বলছে। আমার লজ্জা করছে। আরে আমরা কি তাদের সামনে যাচ্ছি নাকি? আমরা তো দরজার আড়ালে লুকিয়ে থাকবো। তবু আমি যাব না। তুমি যাবে। এই বলে নিষাদকে টেনে নিয়ে এসে দরজার পাশে লুকালাম। আমরা এক অপরকে খুব কাছাকাছি অবস্থান করেছি। এদিকে নিষাদ কিছুটা ভীত চোখে আমার দিকে তাকিয়ে আছে। তাকে দেখে আজ প্রথম ক্রাশ খেলাম। হ্যাঁ, এটা নিষাদের উপরে আমার খাওয়া প্রথম ক্রাশ। আমি নিষাদকে ভালোবাসি ঠিকই, কিন্তু তার দিকে সেভাবে তাকাইনি। বিয়ের আগে তাকালে চোখে জিন হবে, তাই তবুও তাকে না দেখে থাকতে পারিনি। তবে আজ তাকে মুগ্ধ নয়নে চেয়ে দেখছি। এরই মাঝে নিষাদ বলল, এখানে কি আমাকে দেখার জন্য এসেছো, না ভেতরের কথাও কিছু শুনবা? এই চুপ করো, আমি এখানে এক টিলে 2 পাখি মারবো। তারপর ভেতরে কান দিলাম। আর যা শুনলাম তাতে আমরা দুজনেই অবাক, সেই সাথে খুব খুশি খুশি লাগছে। খুশির ঝড় সইতে না পেরে নিষাদকে জড়িয়ে ধরে তার চুলের ঘ্রাণ নিচ্ছে। শুনুন তাহলে কি বলছে মামা। দুলা ভাই, আপনি তো জানেনই আমাদের ছেলে মেয়ের মধ্যেকার সম্পর্কটা কেমন। সেজন্যই আমার ছেলেটা এত মামা বাড়ি করছিল। তোমরা কি আজ পর্যন্ত ওদের মতো কাউকে দেখেছো? ওরা সেই ছোট থেকেই একজন আর একজনের জন্য পাগল প্রায়। আমার মেয়েটা আজ সায়ন থাকলে ওকে ছাড়া খাবারই খায় না। এখনো তো ওদের বিয়ে দিতেই হয়, ওরা তো এখন আর ছোট নেই। তারপর আরও কথা হলো, কিন্তু নিষাদটা দৌড়ে রুমে চলে গেল। আমিও তার পেছন পেছন চলে আসায় বাকিটা শুনতে পাইনি। এসে দেখি নিষাদ উল্টো দিকে হয়ে শুয়ে আছে। আমিও শুয়ে তাকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। সাথে সাথেই আমাকে সরিয়ে উঠে বসলো। একদম কাছে আসবা না। ওকে, চলে যাচ্ছি। এই বলে মন খারাপ করে চলে আসলাম। আমি চাইলাম তার সাথে প্রেমালাপ করতে, কিন্তু উনি তো আমাকে তাড়িয়ে দিলেন। ব্যাপার না, আমারও সময় আসবে ইনশাল্লাহ, তখন তোমাকে বোঝাবো আদর কাকে বলে। আমি রুমে বসে বসে ফোন চাপছি। কিছুক্ষণ পর আমু আসলো। তারপর চা বলল, শাওন, তুই নিশাদকে নিয়ে কি স্বপ্ন দেখছিস? আম্মুর এমন কথায় অবাক দৃষ্টিতে আম্মুর দিকে তাকালাম। নিষাদকে নিয়ে নোট লিখছি আমার ফোনে। সেটা আম্মু জানলো কেমনে? নিশাদকে তুই পছন্দ করিস, এটা আমাকে বলিসনি কেন? শেষমেশ তোদের বিষয়টা তোর ফোন থেকে জানতে হলো। কি বলছো আম্মু? তুমি আমার পার্সোনাল ফোনে এসব দেখে ফেলেছো? হ্যাঁ, দেখেছি। আর এটাও বুঝে গেছি তুই নিশাদকে কতটা ভালোবাসিস। আম্মু, তুমি নিজের ছেলের পার্সোনাল নোটে পড়েছো? একদম মনোযোগ দিয়ে পড়ছি। আর নিশাদের এতগুলো ছবি তুই কোথায় পেলি? যার ছবি সেই দিয়েছে। আমি একটা জিনিস বুঝি না, তোরা সেই ছোট থেকে দুজন দুজনের এত কেয়ার নিস, এটা কিভাবে সম্ভব? আম্মু, তুমি কিন্তু কাজটা ঠিক করনি। আমার পার্সোনাল বলে কিছুই রাখলে না। তোর আবার কি পার্সোনাল? সবে মাত্র ইন্টারে পড়িস, এখনই এসব? আম্মু, তুমি যাও তো, আমি এখন ঘুমাবো। আচ্ছা ঘুমা। আর শুনে রাখ, 10 দিন পর তোরা নিশাতের বিয়ে। আম্মু, কি বলছো? এত তাড়াতাড়ি বিয়ে? কোথায় ভাবলাম মামাতো বোনের সাথে প্রেম করে তারপর দুজনে লাভ ম্যারেজ করব। কিন্তু তোমরা আমাদের বিয়ে দিয়ে দিচ্ছ। কেন বিয়ের পর প্রেম করবি? আর তোরা তো লাভ ম্যারেজই করছিস। সেটা আর করতে পারছি কোথায়? লাভ মানে কি? লাভ মানে ভালোবাসা, এছাড়া কিছু থাকলে আমার জানা নাই। তোরা দুজন দুজনকে ভালোবাসিস? হ্যাঁ, তুমি তো সবই জানো। তোরা দুজন তো একজন আরেকজনকে ভালোবাসিস, আর কিছুদিন পর বিয়েও করছিস, তাহলে তো তোর লাভ ম্যারেজই হচ্ছে, তাই না? হ্যাঁ আম্মু, কিন্তু প্রেম? সেটা বিয়ের পর করবি। জানিস না ইসলামে প্রেম করা পুরোপুরি হারাম। বিয়ের পর প্রেম করলে গুনাহ হয় না, বরং বউকে ভালোবাসার কারণে সওয়াব পাবি। আম্মুর মুখে বউকে আদর করার কথা শুনে কেমন যেন লজ্জা লজ্জা লাগছে। তবু আম্মুকে বললাম, আমি তোমার কথায় রাজি। তুমি ঠিকই বলছো, প্রেম করে পাপ করা দরকার নাই। অনেক রাত হয়েছে, তুই ঘুমা। আমি তোর মামার সাথে কথা বলে তারপর ঘুমাবো। এই বলে আম্মু চলে গেল। আমিও পাড়ি দিলাম ঘুমের দেশে।
নিষাদকে নিয়ে ঘুরে এলাম মেঘের পাড়ায়। যদি বৃষ্টি হোস চোখের দৃষ্টি হোস নিয়ে যাবো যে মেঘের পাড়ায়, কেউ কি জানে কোন সে টানে এই মন কেন তো পা বাড়ায়। এতটুকু মনে ছিল, নিষাদকে তাই শুনিয়ে দিলাম। আমার গানের গলা ভালো না। নিষাদ তা দেখে খুব হাসে, তারপর নিজে গাইতে শুরু করলো। নিষাদ গান গাইছে আর আমি মনোযোগ সহকারে শুনছি। তার গান গাওয়া শেষ হতেই আমার শ্বাস যেন আটকে যাচ্ছে। এমন হচ্ছে কেন? স্বপ্নে তো এরকম হওয়ার কথা না। তাহলে কি আজরাইল আমার জান কবজ করছে? আজ রক্ষা নেই। প্রিয় পাঠক পাঠিকারা, আমার কোনো কাজে কখনো কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিয়েন। হঠাৎ ঘুমিয়ে গেল। চোখটা খুলতেই আমি যা দেখলাম তা দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। সে এটা কীভাবে করতে পারে? আমাকে মেরে তার কী লাভ হতে পারে? আমার কিছু হলে তো সবচেয়ে বড় ক্ষতিটা তারই হবে। শ্বাস যেন ক্রমেই আটকে যাচ্ছে, আর পারছি না। এদিকে নিষাদ খেয়াল করলো শাওন কেমন যেন করছে। ওর সাথে একটু মজা করতে গিয়ে কি তাহলে শাওনকে চিরতরে হারাবে নিষাদ? নিষাদ তাড়াতাড়ি নাকটা ছেড়ে দিয়ে শাওনের মুখে হাত বোলাতে লাগলো। আল্লাহ, এতক্ষণে বাঁচলাম, কিন্তু এই পাখিটার হঠাৎ কি হলো? এমন তো কোনোদিন করে না। নিষাদের দিকে তাকাতেই দেখি পাখিটা ভীষণ ভয় পেয়ে গেছে। হয়তো একটু মজা করতে চেয়েছিল, মজা করতে গিয়ে একটু বেশি করে ফেলেছে। এখন হয়তো সেটা বুঝতে পেরেছে, তাই এভাবে ভয় পেয়ে আছে। আরে এ কি? নিষাদ দেখছি আমার বুকের উপর বসে আছে। নিষাদকে টেনে আমার বুকে ফেলে জড়িয়ে ধরলাম। নিষাদ ভেবেছে আমি তার উপর রেগে যাব। তার একটা কারণও আছে। যাকে নিয়ে এত সুন্দর একটা স্বপ্নে বিভোর ছিলাম, সে নিজে তার দফারফা করে দিল। সেটা তো স্বপ্ন ছিল, কিন্তু এখন সে আমার বুকের সাথে মিশে আছে, এটা বাস্তব। নিষাদ, নিষাদ, তোমার কি খুব ভয় লাগছে? এই, একদম ভয় পেও না। দেখো না আমি তোমাকে আদর করছি। সরি, আমি একটু মজা করতে গিয়ে তোমায় প্রায় মেরেই ফেলেছিলাম। নিষাদ, আমি একটু রাগ করিনি তোমার ওপর, কিন্তু এখন করব যদি তুমি কান্নাটা অফ না করো। কথাটা রেগেই পড়লাম। আমার কথায় নিষাদ কান্না বন্ধ করে চোখে লেগে থাকা পানিটুকু মুছে নিয়ে আমাকে জড়িয়ে ধরলো। আমিও তাকে জড়িয়ে ধরে তার কপালে একটি কিস দিলাম। এই, আমরা এসব কী করছি? আমাদের তো এখনো বিয়ে হয়নি। এবার নিষাদ ধরপড়ি উঠে বসলো, তারপর সরি বলে একবারে রুম থেকে বেরিয়ে গেল। নিষাদের এমন কাণ্ড দেখে আমার খুব হাসি পাচ্ছে। পাখিটা হয়তো ভুলেই গিয়েছিল আমাদের যে বিয়ে হয়নি। নয়তো যে নিষাদ আমাকে তার কাছে যেতেই দেয় না, সে নিজে আজ আমার বুকের উপর বসে নাকটা চেপে ধরেছিল। আর কিছুদিন, তারপর তুমি অনেক কিছুর অধিকার পাবে মামাতো বোন। একটু অপেক্ষা করো। আমি জানি তোমার ইচ্ছে করে সবসময় আমার কাছাকাছি থাকতে, কিন্তু সেটা বসে দিতে চাও না প্রিয়তমা। চোখ ধাঁধানো তিলোত্তমা। সমস্ত ভাবনার অবসান ঘটিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর আবির ভাইয়ের রুমের দিকে যাচ্ছে দেখি ভাইয়া নিজেই এদিকে আসে। আমাকে আসতে দেখে বলল, তুই কি আমার কাছেই আসছিস? হ্যাঁ। ও, আজ তো তোকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, সেটাই বলতে যাচ্ছিলাম। তুই দাঁড়া, আমি রেডি হয়ে আসছি। আচ্ছা ভাইয়া। ভাইয়া গেল রেডি হতে। ভাইয়া যাওয়ার পরপরই নিশাতে হাজির। কিছু কি বলবা? আমিও তোমাদের সাথে যেতে চাই। কেন? তোমার সাথে ঘুরতে যেতে ইচ্ছে করছে তাই। ও আচ্ছা, যাও বোরকা পরে আসো। আমি এক্ষুনি আসছি, তুমি একটু ওয়েট করো। এই বলে নিশা তো চলে গেল। আর সবাই শুধু বলছে অপেক্ষা করো, অপেক্ষা করো। সব অপেক্ষা কি আমাকে করতে হবে? শাওন, কি ভাবছিস? চল যাওয়া যাক। আমি ভাইয়ার কথায় ভাবনার ছেদ ঘটিয়ে বললাম, দাঁড়াও। নিশাদ বলল সেও আমাদের সাথে যাবে। কি বলছিস? সে কেন যাবে আমাদের সাথে? আরে ভাইয়া, তোমার সাথে নয়, আমার সাথে যাবে। তার নাকি আমার সাথে ঘুরতে যাওয়ার ইচ্ছে হয়েছে। তো যা, নিশাদকে নিয়ে ঘুরে আয়। আমি না হয় পরে যাব। একদম না, তুমি এখনই যাবে। না ভাই, আমার ছোট ভাই আর আমার মামাতো বোনের প্রেম বড় ভাই হয়ে কিভাবে দেখি? ভাইয়া, আমি কি তার সাথে প্রেম করতে যাচ্ছি নাকি? সে আমাদের সাথে যেতে চেয়েছে, তাই আসতে বলেছি। সত্যি প্রেম করতে চাচ্ছিস না? তারপর নিশা সেখানে এলে আমরা দুই ভাই স্টপ হয়ে গেলাম। অতপর তিনজন আবু গাড়ি নিয়ে চলে এলাম ঘুরতে। এখানকার প্রাকৃতিক দৃশ্য দেখে আমরা সবাই মুগ্ধ। ভাইয়াকে বললাম আমার নিশাতে কিছু পিক তুলে দিতে। কথাটা বলতেই ভাইয়া আমাকে ইশারায় বলল, শাওন, এটা তো কথা ছিল না। আমিও তাকে বোঝালাম, ভাইয়া এটা কি প্রেম করছে নাকি? একটা সুন্দর জায়গায় আসছি, তাই কিছু পিক তুলে দিতে বলছি। ওকে যাও, দিতে হবে না। আমার মন খারাপ দেখে ভাইয়া বলল, তোরা এদিকটাই দাঁড়া, আমি পিক তুলে দিচ্ছি। ভাইয়ার কথা মতো আমরা সেই দিকটা গিয়ে দাঁড়ালাম।
আশেপাশে লোকজন চোখে পড়ছে না, তাই নিশাদকে বললাম বোরকাটা খুলে নাও, তাহলে পিকগুলো সুন্দর দেখাবে। নিশাদ বোরকাটা খুলে নিল। তারপর ওর সাথে বেশ কিছু পিক নিলাম। ভাইয়া শুধু আমাকে পিক চলছে, তাই ভাইয়াকে ডেকে তিনজনে কিছু সেলফি নিলাম। অতঃপর আমি একা একটা ছবি তুললাম ফেসবুকের প্রোফাইলের জন্য। আর এটা দেখে নিশাদ খুব রেগে গেল। সে বলছে আমি যেন এই পিকটা আমার ফেসবুক প্রোফাইলে না দিই, তাহলে নাকি মেয়েরা আমাকে দেখে ক্রাশ খাবে। তাই তার এত রাগ। ওদিকে ভাইয়া এসবে খুব মজা নিচ্ছে। ইচ্ছে করছে ওর গার্লফ্রেন্ডকেও ডেকে নিই, তখন আমিও মজা নেব। কিন্তু ইচ্ছে থাকলেও উপায় নেই, কারণ ভাইয়ার গার্লফ্রেন্ডকে আমি এখনও দেখিনি। ভাইয়া বলেছে আজ বিকেলে নাকি আমার ভাবির সাথে দেখা করতে নিয়ে যাবে। তার কিছু করার নাই, এর শোধ না হয় পরে নিব ইনশাল্লাহ। অনেক পিক তুলেছি, এবার বাসায় চল। বিকেলে তোদেরকে নিয়ে এক জায়গায় যেতে চাইছি। আচ্ছা ভাইয়া। শাওন, বিকেলে তোমরা কোথায় যাবা? ভাবির সাথে দেখা করতে? ভাবি মানে? হ্যাঁ, তোমার বড় ফুফাতো ভাইয়া জিএফ। ও, ভাইয়া প্রেম করে? হ্যাঁ, অনেকদিন থেকে করে, যদিও আমাদের হারাতে পারবে না। তোরা তো জন্মের পর থেকেই প্রেম করে আসছিস, তোদের ভালোবাসার কাছে তো আমরা দুইটা শিশু বাচ্চা। বাচ্চা বাচ্চার মতো থাকবা, আজ থেকে আমাদের সম্মান দিয়ে কথা বলবা। প্রেমের জগতে আমরা তোমার সিনিয়র। কিন্তু আমি তোর বড় ভাই। চল, এবার খুব ক্ষুধা লাগছে। তারপর আমরা বাসায় ফিরলাম। বিকেলে ভাবির সাথে দেখা করে এলাম। যাক, আমার ভাইয়ার পছন্দ আছে বলতে হবে। নিষেধের মতো ভাবিও পর্দা মেনে চলে। আজ পর্যন্ত ভাইয়াকে তার হাতটাও স্পর্শ করতে দেয়নি, অথচ আমি কয়েকবার নিষেধকে জড়িয়ে ধরেছি, যেটা করা মোটেও উচিত হয়নি। তাই এখন থেকেই সিদ্ধান্ত নিয়েছি বিয়ের আর 4 দিন বাকি। এই 4 দিন নিষেধের থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলবো। অনেক গুনাহ করেছি, আল্লাহ আমাদের ক্ষমা করুন, আমিন। কি ভাবছো তুমি? নিশাদ আমার পাশ গেছে, বিছানায় বসে কথাটা বলল। আমি সাথে সাথে সরে গিয়ে বসলাম। নিশাদ, আমাদের বিয়ে হওয়ার আগ পর্যন্ত আমার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখবা। কথাটা শুনতেই নিশাদ ছলছল নয়নে আমার দিকে তাকালো। কিছুক্ষণ পর পানিটুকু তার গাল বেয়ে পড়তে শুরু করলো। তাই কোনো উপায় না পেয়ে বিয়ের আগে শেষবারের মতো তার কাছে গিয়ে চোখের পানিটুকু মুছে দিয়ে বললাম, নিশাদ, কিছুদিন হলো দেখছি তুমি কথায় কথায় কান্না করো। আমি কিন্তু এসব একদম পছন্দ করি না। তাহলে তোমার থেকে দূরে থাকতে বলছো কেন? আমি কি কোনো কারণে তোমাকে কষ্ট দিয়েছি, তাই তুমি এভাবে আমাকে কষ্ট দিচ্ছ? না নিশাদ, তুমি আমাকে কোনো কষ্ট দাওনি। আমি শুধু বলতে চেয়েছি আমার ভাইয়ের গার্লফ্রেন্ড, সেও তোমার মতো পর্দা মেনে চলে। তাদের রিলেশন 4 বছরের, অথচ ভাইয়া তার হাতটা একবারের জন্য ছোঁয়নি। আর আমি তো জড়িয়ে ধরেছি তোমাকে চুমু। নিশাদ আমার মুখটা তার ডান হাত দিয়ে চেপে ধরলো। আমি হাতটা ছাড়িয়ে বললাম, বলছিলাম কি, অনেক তো পাপ অলরেডি করে ফেলেছি। 4 দিন পরেই তো আমরা বিয়ে করছি। অন্তত এই কয়েকটা দিন একটু এইসব থেকে বিরত থাকি। বিয়ের পর তো আর গুনাহ হবে না। আমি ওই সব থেকে নিজেকে আটকানোর চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তুমি ওদিকে সরে বসো, আমি এখানে বসে কথা বলি। আচ্ছা। শাওন, হ্যাঁ বলো। ফুপু বলছিল কাল আমরা দুজনে শপিংয়ে যাব। যাবো তো। আমার পরিচন্ন বিয়ে শাড়ি পছন্দ করতে হবে না? আমার সব কিছু তোমাকে পছন্দ করে কিনে দিতে হবে কিন্তু। আমি তো মেয়েদের শাড়ি ছাড়া আর কিছু সম্পর্কে বুঝি না। তাতে কি হয়েছে, আমি তোমাকে বুঝিয়ে দেব। আচ্ছা দিও, এবার যাও, আমার জন্য গরুর ভুঁড়ি রান্না করো। গরুর ভুঁড়ি? এটা পারবো না প্লিজ। পারবা না মানে কি বলছো? আজ থেকে অভ্যাস করে নাও। কিছুদিন পর আমার বউকে গরুর ভুঁড়ি দিয়ে ভাত খাবো যে। প্লিজ, আমি পারবো না ওসব খেতে। কিন্তু আমি যে খাইয়ে ছাড়বো। খাবো না, খাবো না, খাবো না। আমার বউ তো অবশ্যই খাবে। আমি তো খাবোই না। আচ্ছা দেখবো তুমি খাও নাকি খাও না। এখন তো আমার জন্য রান্না করে গিয়ে। এই প্লিজ, গোস্ত রান্না করে আনি। থাক, লাগবে না। আচ্ছা যাও, এই প্রথম তোমার জন্য গরুর ভুঁড়ি রান্না করতে হচ্ছে। বউ যাও, তাড়াতাড়ি রাখবে, খুব ক্ষুধা লেগেছে কিন্তু। তারপর নিশাদ চলে গেল রান্নাঘরে। ভুঁড়িটা অনেকেও রান্না করতেই পারতো, কিন্তু আমি যা খেতে চাই সবসময় নিশাদ নিজেই রান্না করে। যদি সেটা না পারে তাহলে মামি বলে দেয়, কিন্তু পুরো রান্নাটা নিশাদ নিজে করে। ওর হাতে রান্নাটা যা টেস্ট, তাই তো আমি জেনে শুনেই নিশাদকে বলি এটা বানিয়ে আনো, ওটা বানিয়ে আনো। আর নিশাদও তাই করে। বিয়ের পর সুস্বাদু সব খাবারে ভরে যাবে আমার জীবন। কিন্তু ভাইয়ার আগে বিয়ে করাটা কেমন যেন দেখায়। আব্বুকে বলে দেখি যদি একসাথে 2 ভাইয়ের বিয়ে করিয়ে দেয়, তাহলে আর লোকে বলতে পারবে না বড় ভাই রেখে ছোট ভাই আগে বিয়ে করেছে। নিশাদ যতক্ষণ রান্না করছে আব্বুর সাথে ভাইয়ের বিয়ের কথাটা বলি গিয়ে। তাই আব্বু আমার রুমে চলে আসলাম।
আমাকে দেখে আপু বলল, শাওন, হঠাৎ এই সময় আমাদের রুমে? আব্বু তোমার সাথে একটা বিষয়ে কথা বলতে আসলাম। বলো, বল কি বলবি? আব্বু, ভাইয়ের বিয়েটাও যদি আমাদের বিয়ের সাথে হয় তাহলে কেমন হয়? কিন্তু সেটা কিভাবে সম্ভব? ভাই একটা মেয়েকে 4 বছর ধরে লাইক করে, আমাকে নিয়ে গেছিল দেখা করাতে। মেয়েটা খুব ভালো, পর্দাশীল মেয়ে। মেয়েটা যদি পর্দা মেনেই চলে তাহলে আবিরের সাথে প্রেম করবে কেন? আব্বু, প্রেম করে এটা ঠিক, কিন্তু ভাই এখনো তার হাতটাও একবারের জন্য স্পর্শ করেনি। আচ্ছা, আবিরকে বলে দেখি। আবিরকে আমার কাছে আসতে বল। ওকে আব্বু, আমি এক্ষুনি যাচ্ছি। আপুর রুম থেকে বেরিয়ে দেখি ভাইয়া অগ্নিদৃষ্টিতে আমাকে দেখছে। ভাইয়া, তুমি আমার উপর এতটা রেগে আছো কেন? আমি আবার কি করেছি? তুই আব্বুকে রিবার কথা কেন বলছিস? তুমি আমার বড় ভাই, তোমার আগে আমি বিয়ে করছি, এটা জেনে লোকে কি বলবে? তাই বলে এক্ষুনি বলে দিবি? ভাবছি আর কিছুদিন তোর ভাবির সাথে প্রেম করব। কিন্তু তুই ভাই হয়ে ভাইয়ের প্রেমে বাধা দিচ্ছিস। ইয়েস মাই ব্রাদার, তুমি 4 বছরের বেশি সময় ধরে ভাবির সাথে প্রেম করেছো, তবুও বলছো আরও কিছুদিন প্রেম করতে চাও। আর আমাকে দেখো, সবেমাত্র নিশাদকে ভালোবাসার কথা বললাম, আর দুদিন না যেতেই বিয়ে করে দিচ্ছে। এতে আমার কি দোষ? শুধু শুধু আমার সর্বনাশ করেছিস। যাও, আব্বু তোমাকে ডাকছে। যাচ্ছি। এই বলে রাগে সাপের মতো ফসফস করতে করতে চলে গেল। আর আমি বিজয়ের হাসি আসলাম। আমি বুঝি না, ভাইয়া 4 বছরের প্রেম, আর একবারও গার্লফ্রেন্ডের হাতটা অন্তত ছুঁয়েও দেখেনি। তাই তো এদের বিয়েটা ঘটকালির দায়িত্ব আমি করছি। বড় ভাইয়ের কষ্টটা ছোট ভাই হিসেবে আমাকেই দেখতে হবে। এসব ভাবতে ভাবতে রুমে এসে দেখি নিশাদ খাবার নিয়ে বিছানায় বসে আছে। তার চোখে মুখে রাগের আভা ফুটে উঠেছে। মুখে রাগের আভা থাকায় তাকে দেখতে দারুণ লাগছে। ইচ্ছে করছে জড়িয়ে ধরে তার সারা মুখে ভালোবাসার পর সেঁকে দেয়, কিন্তু সেটা সম্ভব না। দূর, বিয়ের দিনটা আসতে কেন এত লেট করছে? আমার সময় যেন তাকে ছাড়া কোনোভাবেই কাছে না। আমি তার থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে বিছানায় বসলাম। তারপর সে আমায় খাবার বেড়ে দিয়ে চুপচাপ বসে রইল। আজ ওর কী হলো? আমার সাথে এখনো পর্যন্ত কোনো কথাই বললো না। কিছুক্ষণ হলো লক্ষ্য করছি সে মাঝে মাঝে আমার উপর অভিমান করে। যেখানে ভালোবাসা আছে সেখানে অভিমান থাকবেই, কিন্তু এখনও যে তার অভিমান ভাঙানোর অধিকারটা আমি পাইনি, তাই কিছু করতেও পারছি না। আমি জানি সে খাবারও খায়নি, তবে ও খুব ভালো মেয়ে। আমি যা বলি সবই অক্ষরে অক্ষরে পালন করে। এই সুযোগটা কাজে লাগিয়ে নিশাদকে বললাম খাবার খেতে। সে আমার কথা মতো খেয়ে নিল। সে কিন্তু ভুঁড়ি দিয়ে খায়নি, তার সাথে মাছ ভাজিও এনেছিল, তা দিয়ে চুপচাপ খেয়ে নিল। আমি বুঝি না, মাত্র কয়েক মিনিট লেট করেছে বলে এতটা অভিমান। আমার খাওয়া শেষ হলে নিশাদ চলে গেল। যাওয়ার সময় আমার মন চিন্তামগ্ন ভাব দেখে মুচকি আসলো। ও, তার মানে এতক্ষণ আমার সাথে মজা নিচ্ছ? এর শাস্তি হিসেবে বিয়ের পর তোমাকে ভুঁড়ির জল দিয়ে ভাত মেখে খাওয়াবো। কি? ভুড়ি চোল? হ্যাঁ গো। হ্যাঁ, তুমি যাই করো না কেন, আমি কোনোভাবেই গরুর ভুড়ি খাবো না। ছি, ভুড়িতে গোবর ভরা থাকে, ওসব তুমি খাও কি করে? একবার খেলে তুমিও খেতে চাইবে। আমি খাওয়া তো ধরে থাক, ভুড়ির ধারের কাছেই যাব না। ওকে, আমিও দেখব। যদি তোমাকে ভুঁড়ি দিয়ে ভাত মেখে না খাওয়াতে পারি তো আমার নাম শাওন না। আর ইনশাল্লাহ আমি এটা পারবো। আচ্ছা, তোমাকে তাহলে কি করে ডাকবো? কারণ তখন তো তোমার শাওন নামটা আর থাকবে না। দেখা যাবে। আর হ্যাঁ, যদি আমি হেরে যাই তাহলে আমাকে অন্তর বলে ডাকবা। এত নাম থাকতে অন্তর কেন? কারণ এটা আমার ডাক নাম, তাই। এটা কেমন হলো? কোনটা কেমন হলো? তুমি শাওন নামটা বদলে তোমারই ডাক নাম দিলে। অবশ্য তুমি কি অন্য কোনো নাম রেখেছিলে? হুম। তা সেই নামটা কি? শান্ত। শান্ত? আরে, আমার এই নামটা কে যেন রেখেছিল। তুমি কি করে জানলে শান্ত আমারই একটা নাম? এটাও? জি। ধুর, আমি গেল। এই বলে মুখটা বাংলা 5-এর মতো করে চলে গেল। বউ, বিয়ের পর তোমার সাথে বেশ মজা করতে পারবো। শুধু মজা নয়, ভালোবাসাটাও দিব সীমাহীন ইনশাল্লাহ। আজ আমি, ভাইয়া, আবু, নানা, মামা আর মামি যাচ্ছি রিপা ভাবিদের বাড়িতে ভাইয়ার বিয়ের ব্যাপারে কথা বলতে। নিশাদ আমাদের সাথে যেতে চেয়েছিল। এতগুলো মানুষ একসাথে গেলে তারা কি ভাববে, তাই তাকে রেখে আসছি। পাগলিটা আমার ওপর আবারও অভিমান করে আছে। আমি আসতে চাইনি, ভাই আমাকে জোর করে নিয়ে যাচ্ছে। এর কারণও আছে। আমি গেলে ভাইয়ের কোনো কথা থাকলে বলতে পারবে, যা সিনিয়র সিটিজেনদের বলতে পারবে না। আমরা প্রায় 1 ঘন্টা জার্নি করে ভাবিদের বাসায় পৌঁছালাম। ভাবিদের বাড়িটা দেখে মনে হচ্ছে তাদের আর্থিক অবস্থাটা আমাদের মতোই, তবে বাড়িটা বেশ সুন্দর করে সাজানো গোছানো।
আমরা বাড়ির ভেতরে ঢুকতেই একজন ভদ্রলোক এসে আব্বুকে সালাম দিল। তারপর সবাই গিয়ে সোফায় বসলাম। অতঃপর বুঝতে পারলাম এটা আমার তালই মশাই। কিছুক্ষণ পর ভাবিকে আনা হলো। ভাবিকে দেখতে খুব সুন্দর। আমার ভাইয়া যে এত সুন্দর পছন্দ হতে পারে আগে জানতাম না। যাই হোক, সবারই ভাবিকে পছন্দ হয়েছে। তারপর বিয়ের তারিখ দেওয়া হলো 3 দিন পর, তার মানে আমাদের 2 ভাইয়ের বিয়ে একই দিনে। বিয়ের আয়োজন করা হবে একটি রিসোর্টে। এর কারণ হচ্ছে ভাবি থাকবে তাদের বাসায় আর নিশা থাকবে ওদের বাসায়। 2 ভাই একসাথে বিয়ে করছি, তাই সবাই একজোটে সেখানে গিয়ে বিয়ের আয়োজন করা হবে। তারপর সবাই খাওয়া দাওয়া শেষে বেরিয়ে পড়লাম মামার বাড়ির উদ্দেশ্যে। বাড়ি এসে শুনে নিশা সকাল থেকে কিচ্ছু খায়নি। আমি তো ভুলেই গিয়েছিলাম আমি এখানে না থাকলে, আমি না খেলে নিশাত কখনো খায় না। একে নিয়ে যে কী করি। 1 প্লেট খাবার নিয়ে নিশাতের রুমে আসলাম। এসে দেখি নিশাত বিছানায় শুয়ে শুয়ে এপাশ ওপাশ করছে। নিশ্চয়ই ওর খুব ক্ষুধা লেগেছে। এখন দুপুর প্রায় 12:30। আমি গিয়ে নিশাতকে ডাক দিলাম, কিন্তু সে শুনেও না শোনার ভান করে রইল। এবার একটু রাগে স্বরে বললাম, নিশাত খাবার এনেছে, খেয়ে নাও। আমি খাবো না। তুমি খাবে তো খাবেই, সেই সাথে তোমার বড় খাবে। তাহলে আমার বর আগে খেয়ে নিক, ওনার খাওয়া শেষে আমি খাবো। কিন্তু আমি তো রিবা ভাবিদের বাসা থেকে খেয়ে আসি, এখন পেটে একটু জায়গা বেঁচে নেই, তাহলে এখন কি করে খাবো? জানি না, তুমি না খেলে আমিও খাবো না। নিশাত, এটা কিন্তু ভালো হচ্ছে না। আমি কিছুক্ষণ আগে খেলাম, তুমি কিছু খেয়ে নাও প্লিজ। তুমিই বললা আমি খাবো, তার সাথে আমার বড় খাবে, তাই বর না খেলে বউ এখন খাবে না। না, এর সাথে কথা বলে কোনো লাভ হবে না বলে মনে হচ্ছে না। আমি খেয়েছি তা তো মানছে না, আবার এখানেও খেতে হবে, তাই তো বতি করে ভাবিদের বাসায় কম করে খেয়ে আসি। আচ্ছা আমি খাবো, তবে অল্প কিছু খাবো, বাকিটা তোমাকেই খেতে হবে। তাড়াতাড়ি খাও, আমার খুব ক্ষুধা লেগেছে। সেটা তো এসেই দেখলাম তুমি খুব বেশি পাগলামি করো। আমি কি বলে গেছি আমার জন্য না খেয়ে বসে অপেক্ষা করতে? আমি তো তোমারই পাগলি, তাই তোমার সাথেই পাগলামি করছি। পাগলি অনেক করেছো, এবার চুপচাপ খাবারটা খেয়ে নাও। এরপর যদি দেখি আমি কোথাও গেলে তুমি না খেয়ে আসো, সেদিন বাড়ি ফিরে তোমাকে ভুড়ি চল দিয়ে মেখে ভাত খাইয়ে দিব। সত্যি আমার পাগলিটা কিছুদিন হলো একটু বেশি পাগলামি করছে। তার পাগলামিগুলোতে আমার বেশ ভালোই লাগছে। এই কি ভাবছো? ভাবছি কিভাবে তোমাকে গরুর ভুঁড়িটা খাওয়ানো যায়। নিশাদ কিছু না বলে আবারও মুখ ভ্যাংচালো। দাঁড়াও, তোমার মুখ ভ্যাংচানো বের করছি। নিশাদকে আর কে পায়, একদরে রুম থেকে বেরিয়ে গেল। আমি তা দেখে মৃদু হাসলাম। তারপর আমার রুমে গিয়ে লুঙ্গি গামছা নিয়ে চলে গেলাম গোসল করতে। নিশাদের সাথে দুষ্টু মিষ্টি খুনছুটিতে কেটে গেল আরও 2 দিন। আর সবাই রিসোর্টে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। বিকেলে সবাই রিসোর্টে আসলাম। ভাবিরা আমাদের আগে এসে গেছে। তারপর 2 ভাইয়ের গায়ে হলুদ হয়ে গেল। আজ আমাদের বিয়ে, আজ আদরের মামাতো বোন আমার হবে। ভাবতে এক অন্যরকম ভালো লাগে কাজ করছে। আর মামাতো বোন, এই কয়দিন তোমাকে একটাবারও জড়িয়ে ধরিনি। আমার বুকটা যেন শুধু মামাতো বোন করছে রে। আজ তোমাকে আদরে আদরে ভরিয়ে দেবো সোনা। আর কিছু ঘন্টা ওয়েট করো। এসব ভাবতেই শাওনের মুখে হাসির ঝলক দেখা দিল। এদিকে আমার ঘর কাটলো এসএন বাইরে ধাক্কায়, মানে আমার বন্ধুরা আর কি। এসএন মানে হচ্ছে শাওন নিশাদ, কিন্তু এটা তো ওদের বলা যায় না, তাহলে বুঝে নিত বন্ধুদের প্যারা কেমন। আমি ওদের সবার লিডার। এদের বলছি এসএন এর ফুল মিনিং শাওন। শাওন এস দিয়ে শুরু অ্যান্ড এন দিয়ে শেষ। আর এটাও সত্যি, একজন স্বামী সম্পূর্ণ হয় তার স্ত্রীকে পেয়ে, আর আমার নামটাও পূর্ণ হয় শাওনের এস নিশাতের এন দিয়ে। ওই হারামি, কই গেলি? মনে হয় বাবির কাছে। ওই শালা থাম, আমি একটা নামের সিগারেট নিয়ে ভাবছি, যেটা তোরা কখনো ধরতেও পারবি না। কোন নাম বল, দেখি পারি কিনা। না রে, নামটা বলে তোরা বুঝে যাবি, এখন সে পরিস্থিতিটাই এমন। তোর ওইসব নাম টাম রাখ, আগে আমাদের খাওয়া। তোর জন্য সেই কাক পুকুরে না খেয়ে বসে আছি। এমনিতেই তোদের 3 দিন আগে আসার কথা ছিল, আসলে তোমার বিয়ের দাওয়াত খেতে, তো দুপুরে খেয়ে নিস। বন্ধুর বিয়েতে কাজ করা ভয়ে এখন আসিস, দুপুরে খেয়ে চলে যাবি। শাওন, আমরা তোর বিয়ের কাজ করব না, তাই আজ আসছি। হ্যাঁ, না হলে তোদের বলা মাত্র এসে যেতি, তাহলে আমাদের নিজেদের বিয়েতে এতটা খাটতে হতো না। এই নিজেদের বিয়েতে মানে? নিজেদের মানে আমার আর আবির ভাইয়ার। আগে বলিসনি কেন? আমরা ভাবলাম আবির ভাইয়া তো আছেই, তাই। তাই আমার ভাই একা খাটবে, আর তোরা আসবি, খাবি, তারপর চলে যাবি। যাবো মানে? আমরা তো তোদের 2 ভাইয়ের বিয়েতে 7 দিন কবজি ডুবিয়ে খাবো, তারপর যাওয়ার কথা ভেবে দেখবো। একদম না, তোরা দুপুরে সবার সাথে খেয়েই চলে যাবি। শাওন, তুই এইটা বলতে পারছিস?
পারছি মানে আলবাত পারছি। প্লিজ দোস্ত মাফ করে দে, এই সোয়ানটার জন্যই এখানে আসতে পারেনি। শোয়ানোর জন্য নাকি কার জন্য সেটা জেনে আমার লাভ কি? আরে শুধু তোর নয়, বল আমাদের। মুনাফ, চুপ থাক। ওই মোনাপ কেন চুপ থাকবে? ওই তুই বল। তুই যেদিন আমাদের আসতে বললি সেদিন সুহান বৃষ্টিকে প্রপোজ করেছে, বৃষ্টি অ্যাকসেপ্ট করে নিছে। এবার বল, এদের এই শিশু রিলেশন হতে না হতে কিভাবে ওকে নিয়ে আসতে পারি? বুঝলাম, কিন্তু তোরা আমাকে এই বিষয়ে জানাসনি কেন? সুহান বলতে দেয়নি। আমি তো জেনেই গেলাম। সোহান টিটি রাখিস। আগে তোর বিয়ে, ও সরি, তোদের বিয়ে খেয়ে নেই, তারপর ঢাকায় গিয়ে ট্রিট দেব। মোনাপ শালারা ধর তো। আরে বললাম তো ঢাকায় গিয়ে দেব। সেটা না, তুই আমাদের বিয়ে খাবি বলছিস তার জন্য। ওই ওটা ধর। মোনাপরে চেপে ধরলো। আরে খেতে চাইছি বলে মারছিস? শালা তুই আমাদের বিয়ে খাবি? তোরে তো আমি মেরেই ফেলবো। এই তুই এমন করছিস কেন? একটু বুঝিয়ে বলতো। ও আসে বিয়ের দাওয়াত খেতে, শালায় বলে কি না বিয়ে খাবে। আরে গোস্ত আছে, পোলাও আছে, তার সাথে আছে সালাদও আছে, এছাড়া ডিম, মুরগি গোস্ত, বুটের ডাল, মুরগির রোস্ট ইত্যাদি। এগুলো আইটেম থাকতে তুই কি না আমাদের বিয়েটাই খেয়ে নিবি? শুনেছি তোর দাদারে নাকি লোকে রাক্ষসের দাঁতও বলে ডাকতো। তারা নিশ্চয়ই আন্দাজ করেছিল তুই বড় হয়ে একটা রাক্ষস হবি। আরে ভাই, অনেক বললি, এবার একটু দম নিয়ে নে, অনেক সময় পাবি এসব বলার, ইনশাল্লাহ। এদিকে আবির শাওনকে সেই কখন থেকে খুঁজছে। আজ ওদের বিয়ে, আর শাওনকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। অনেকে খোঁজাখুঁজির পর আবির দেখলো শাওন নিচে দাঁড়িয়ে সোহান আর মোনাফের সাথে কথা বলছে। আবির ওদের কাছে গিয়ে বলল, শাওন, তুই কি ভুলে গেছিস আজ আমাদের বিয়ের দিন? কি বলছো? আমি এবার এটা ভুলে যাব? এটা কখনোই পসিবল না। তাহলে এতক্ষণ যাবৎ এই অতিথিদের সাথে কি করছিস? ভাইয়া, এদের বলছিলাম অতিথি অতিথির মতো থাকতে, আসছে খাবে তারপর চলে যাবে, কিন্তু এরা বলছে 7 দিন থাকবে। আপনারা এসব কি বলছেন? অতিথিরা কখনো 7 দিন কোনো বিয়েতে থাকে নাকি? ভাই এতক্ষণ শাওন অনেক বলছে, তুমি অন্তত কিছু বলো না। বলবো না মানে? তোদের আমি আমার ছোট ভাই মনে করে তোরা থাকতে 3 দিন যাবৎ নিজের বিয়েতে খেটে যাচ্ছিস। ভাইয়া ছাড়ো তো, চলো গোসল ছেড়ে তৈরি হয়ে নেই। হ্যাঁ চল। আরে আমাদের দিকে একটু তাকা। এখন থেকে আমাদের বিয়ের বাকি সব কাজ তোদের। তার মানে বিয়ের কাজটাও আমরাই করছি? থ্যাঙ্কস দোস্ত, তোর মামাতো বোনকে আমার করে দেওয়ার জন্য। জুতা খাকিয়ে শালায় বলে কি আমার বউ নাকি ও নেবে। দেখ, আমার জুতা খাওয়ার শখ নাই, তার থেকে ভালো তোর বিয়ের মিষ্টি খাই। সব শালাই এক একটা রাক্ষস। তারপর আমি আর ভাইয়া গোসল করে রেডি হয়ে নিলাম। শালার বন্ধু কই আমাদের তৈরি করে সাহায্য করবে, তা না করে মেয়েদের পেছনে ঘুরঘুর করছে। যত পারিস ঘুর, বাট কোনো লাভ নাই। এখানে যারা আসে সব পর্দাশীল মেয়ে। অতপর আমাদের দুই ভাইয়ের বিয়ে ভালোভাবেই হয়ে গেল। বউ নিয়ে রওনা হলাম শ্বশুর বাড়ি। ভাইয়ার রুম নানি আর নিশাতের রুম মামি সাজিয়েছে। আমি বাসর ঘর মানে নিশাতের ঘরের সামনে দাঁড়িয়ে আছি। এর আগে কত নিশাতের রুমে ঢুকেছি, কিছুদিন আগে আমরা একসাথে ঘুমিয়েছি। ছোটোবেলায় সবাই একসাথে ঘুমায়, তাই কেউ খারাপ কিছু মনে করেন না। আর সেই রুমে ঢুকতেই কেমন জানি আনইজি লাগছে, তবু এসব উপেক্ষা করে ঢুকে বললাম বাসর ঘরে। নিশাত গোলাপি শাড়ি পরে বড় করে ঘোমটা দিয়ে বসে আছে। অনেক মেয়ে নাকি বাসর ঘরে তার বরকে সালাম করে, তারা কি জানে না একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা শিরকের শামিল। যাই হোক, আমি গিয়ে নিশাতের পাশে বসলাম। কিন্তু এখন কি করতে হয়? এক আপু কিছুদিন আগে বলেছিল বাসরাতে বিড়ালের কথা, কিন্তু এটা বুঝিয়ে বলেনি, তাই আজ এই সমস্যাটা হচ্ছে। আপু, আপনারে বলেছিলাম একটু বুঝিয়ে দিতে, তাহলে আজ বিড়ালটা মারতে পারতাম। আমি তো এসব বিষয়ে তেমন কিছু জানি না, তাই বাংলা নাটক সিনেমায় ভরসা। তাদের ফলো করে প্রথমে আস্তে আস্তে নিশাতের মুখ থেকে ঘোমটাটা সরালাম। এটা কি আমার সেই মামাতো বোন নিশাত? দেখে তো আমি ফিদা হয়ে গেলাম। নিশাত যে এতটা সুন্দর আর মায়াবী সেটা আমি এইমাত্র টের পেলাম। আগে পেলে এতদিন কি নাকি অঘটন হয়ে যেত কে জানে। আল্লাহ, তোমার লাখো লাখো শুকরিয়া আমাকে এত বড় একটা গোনার হাত থেকে বাঁচানোর জন্য। এদিকে আমি চুপ করে থাকায় নিশাতের ধৈর্যের বাদ ভাঙার উপক্রম। তাই ভাবাভাবি ছেড়ে নিশাতকে বুকে টেনে নিলাম। তারপর নিশাত মাথাটা তুলে লজ্জা মাখা চোখে আমার দিকে তাকালো, আর আমি তাকালাম তার ওই গোলাপের ঠোঁট জোড়ার দিকে। নিশাতের ঠোঁট দুটোতে কতটা মিশে থাকবে, যার এমন সুন্দর রূপ, ভালো রান্নার গুণ আর আমার প্রতি অপরন্ত ভালোবাসা। কিছু না ভেবে তার ওই দুটো ঠোঁটে আমার ঠোঁট দিয়ে আবদ্ধ করে নিলাম। সাথে সাথে আমাদের দুজনের শরীরে হাজার বোটে শখ খেয়ে কেঁপে উঠল।
আমার বউ একজন পর্দাশীল নারী, তবু অনেকে দেখেছেন। এবার একটু চোখের পর্দাগুলো নামান। আচ্ছা, আমি নামিয়ে দিয়েছি। তারপর শুরু হলো ভালোবাসার কম্পিটিশন, যেখানে আমরা দুজন পার্টিসিপেট করেছি। পুরোদমে প্রতিযোগিতা চলছে, কিন্তু আমাদের একে অপরের প্রতি ভালোবাসা তো আর শেষ হবার নয়, তাই এর ফলাফল জানানো যাচ্ছে না। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। এই প্রতিযোগিতা যেন তার আপন গতিতেই চলতে পারে।